দেখছো সেটা হচ্ছে যে সে আমরা কতগুলা জিনিসকে একটা অ্যারেতে রাখছি 10 20 13 whatever এইভাবে রাখতে রাখতে আমরা যে সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম আমরা দেখছি যে তার চেয়ে বেশি সংখ্যক এলিমেন্ট আমাদের রাখতে হচ্ছে। তখন এক্ষেত্রে কি করা যেতে পারে যে আমরা নতুন একটা বিগার অ্যারে ডিক্লেয়ার করলাম, বিগার অ্যারে ডিক্লেয়ার করে সেখানে এগুলো কপি করে দিলাম, তারপরে আবার ওই নতুন অ্যারেটা রাখলাম, ওই আগের অ্যারেটা আমরা ফ্রি করে দিলাম। তো এখন যখন আমরা বাড়াচ্ছি সাইজ তখন আমরা সাইজ কত বাড়াবো? আগে যদি n সাইজের থাকে এখন সেটা সাইজ আমরা কত করবো? টুয়াইস n আগে যদি সে 4 থাকে আমরা তখন এটাকে টুয়াইস n করে দিলাম। আচ্ছা, টুয়াইস n করার সুবিধা কি? অ্যামোর্টাইজ অ্যানালিসিসের সুবিধা হয় কিভাবে? যে এই যে ধরো যে আমরা নতুন একটা এলিমেন্ট রাখছি, নতুন একটা এলিমেন্ট রাখতে গিয়ে আমাদের এটাকে রিসাইজ করা লাগলো, রিসাইজ করে নিয়ে আমাদের তো তখন এই এক্সিস্টিং এলিমেন্ট গুলাকে নতুনটাতে কপি করা লাগলো, তার কপি করে অনলি দেন আমরা এটাকে রাখতে পারলাম। তাহলে আমাদের এই পার্টিকুলার ইনসারশনের জন্য আমাদের ওভারফেড টাইম লেগে গেল, তাই না? বাট কি হচ্ছে যে একবার যখন আমরা এই কাজটা করলাম এর পরের n সংখ্যকের জন্য আমাদের কিন্তু আর এত বেশি সময় লাগবে না, আমরা প্রতিটা এর পরের n সংখ্যক এর জন্য প্রতিটাকে আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারবো, তাই না? তাহলে ওভারঅল আমাদের n সংখ্যক ইনসারশনের জন্য এই যে ওভারফেড একটা লাগছিল তারপরে গুলা প্রত্যেকটা এক করে লাগছে, তাহলে ওভারঅল আমাদের যেটা লাগছে which is n অপারেশনের জন্য big O of n, তার মানে একটা অপারেশনের জন্য আমাদের কনস্ট্যান্ট টাইম। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যামোর্টাইজ অ্যানালিসিসের এক্সাম্পল। তো আমরা এখন আজকে ফিবোনাচি হিপের জন্য অ্যামোর্টাইজ অ্যানালিসিস দেখব। তো আমরা যে মেথড ইউজ করব অ্যামোর্টাইজ অ্যানালিসিস করার কয়েকটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে পোটেনশিয়াল মেথড, এটাকে বলে ফোরম্যানের এটা একটা সেকশন আছে পোটেনশিয়াল মেথড নিয়ে। তো পোটেনশিয়াল মেথডটা এভাবে চিন্তা করতে পারবো যে আমরা সে আমাদের একটা মান্থলি ইনকাম আছে, একটা মান্থলি খরচ আছে, আমরা ইনকাম করছি, খরচ করছি, কিছু টাকা আমাদের যেটা পাচ্ছে সেটা ব্যাংকে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের ব্যাংকে টাকা জমছে, পরে কোনো একটা মাসে গিয়ে আমাদের যখন একটা বড় খরচ হবে which is greater than আমাদের মান্থলি ইনকাম, তখন আমরা ওই ব্যাংক থেকে সেই টাকাটা খরচ করে ফেলতে পারছি। বাট ওভারঅল আমাদের মান্থলি এক্সপেন্ডিচার আমাদের মান্থলি ইনকামের মধ্যেই থাকবে, তাই না? তাহলে পোটেনশিয়াল ফাংশনের ব্যাপারটা এইরকম যে এই পোটেনশিয়াল মেথড যেটা করে এই আগে বা পরের কাজ এই ওয়ার্ডটাকে আমরা আমাদের পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল হিসেবে সেভ করে রেখে দেবো। ঠিক আছে, যেটা ক্যান বি রিলিজ টু পে ফর ফিউচার অপারেশনস। তাহলে আমরা কোনো একটা অপারেশন সময় কিছু একটা কাজ যে আমরা করছি সেইটা আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে একটা পোটেনশিয়াল কিছু একটা ডিফাইন করে সেটা যদি রেখে দেই, তারপরে ভবিষ্যতে আমরা সেইটা ইউজ করে দেখাতে পারবো যে হ্যাঁ আমরা আমাদের এই অপারেশনে যদিও আপাত দৃষ্টিতে বেশি লাগছে, কিন্তু এই যে আমরা যে বেশিটা আমরা লাগালাম সেইটা আসলে আমাদের পোটেনশিয়ালটা সেভ ছিল, তার মানে এটার জন্য অ্যাডিশনাল যে কাজটা এটা আমরা আগে করে আসছি। ঠিক আছে, তাহলে ব্যাংকের বা ক্রেডিট কার্ডের মধ্যে যদি চিন্তা করি যে ক্রেডিট কার্ড দিয়ে আমরা কোনো সময় একটা ধার যদি আমাদের নিতে হয় দেন আমরা গ্র্যাজুয়ালি শোধ করে দিচ্ছি, বা আমাদের এই ইনকামটা আমরা গ্র্যাজুয়ালি ব্যাংকের মধ্যে সেভ করে রাখছি, কোনো সময় আমাদের যদি একটা বড় খরচ লাগে দেন ব্যাংক থেকে টাকার ওঠায় আমরা খরচ করতে পারি। সো এই পোটেনশিয়াল ফাংশন আমরা ডিফাইন করবো আমাদের ডেটা স্ট্রাকচারে। দেন অ্যামোর্টাইজ কস্টটা যদি আমাদের সিআই হ্যাট হয় দেন সিআই হ্যাটটা এটা ডিফাইন অ্যাজ দিস, এটাকে একটু লিখে রাখি। আচ্ছা, তাহলে এই আমাদের অ্যামোর্টাইজ কস্টটা হবে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট প্লাস এই অপারেশনে আমার পোটেনশিয়াল ডিফারেন্স কি হলো সেটা। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু আমাদের স্পেসিফিক কি বলেছি হিপের এক্সাম্পলে ফেলছি। ওকে, তাহলে এখন আমাদের ফিবোনাচি হিপের ক্ষেত্রে আমরা একটা পোটেনশিয়াল ফাংশন এইভাবে ডিফাইন করছিলাম
যে I of h হচ্ছে t of h প্লাস twice m h, যেখানে t of h হচ্ছে আমাদের নাম্বার অফ ট্রিজ আর m h হচ্ছে নাম্বার অফ মার্ক নোডস। যেমন এইটাতে আমাদের পাঁচটা যদি ইয়ে থাকে, পাঁচটা যদি আমাদের ট্রি আছে আর তিনটা মার্ক নোড আছে, তাহলে আমাদের এটা আসছে হলো 5 আসছে হলো 11। ঠিক আছে, ওকে। এখন আমরা ইনসারশনে আসি। ইনসারশনটা আমাদের কিভাবে কাজ করছিল? ইনসারশনের সময় আমরা জাস্ট এই যে নোটটা আমরা ইনসার্ট করছিলাম সেটাকে এই আমাদের সার্কুলার ডাবল লিঙ্কলিস্ট এখানে আমরা বসায় দিচ্ছিলাম উইচ উই ক্যান ডু ইন কনস্ট্যান্ট টাইম। তারপরে যদি আমাদের মিনিমাম আপডেট করা লাগে আমরা মিনিমামটাকে আপডেট করে দিচ্ছিলাম। ঠিক আছে, তাহলে এটা ইনসারশনটা ছিল এরকম। তাহলে ইনসারশনের অ্যাকচুয়াল কস্ট হচ্ছে P of 1। এখন আমাদের এই ইনসারশন করায় পোটেনশিয়ালটা একটু বাড়লো, তাই না? কারণ আমাদের পোটেনশিয়ালে তো হচ্ছে নাম্বার অফ ট্রিজ প্লাস নাম্বার অফ মার্ক নোডে কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু নতুন তো আমাদের একটা এখানে নোট ঢুকলো, নাম্বার অফ ট্রিজ তাইলে বাড়লো, সো পোটেনশিয়াল 1 বাড়ছে। ঠিক আছে, আচ্ছা আমাদের এই যে 21টা আমরা যখন এখানে বসালাম, আমাদের তাইলে অ্যাকচুয়াল কস্ট এই অপারেশনের জন্য অ্যাকচুয়াল কস্ট হচ্ছে অর্ডার কস্ট। ঠিক আছে, বা এই অপারেশনটা করায় আমাদের পোটেনশিয়াল তো বাড়লো, তাই না? পোটেনশিয়াল মানে হচ্ছে যে এই পোটেনশিয়াল ফাংশন আমরা যেটা ডিফাইন করছিলাম সেটা তো দিস t of h প্লাস twice m h। এখন মার্ক নোডের সঙ্গে আমাদের কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু আমাদের এই যে নাম্বার অফ রুটস বা নাম্বার অফ ট্রিজ সেইখানে তো একটা চেঞ্জ আসলো, আমাদের নতুন একটা যোগ হলো, নতুন একটা এখানে যোগ। তাহলে এই যে এই ফর্মুলা অনুযায়ী অ্যাকচুয়াল আমাদের পোটেনশিয়াল এই আগে ছিল যত তার চেয়ে 1 বাড়লো, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল হচ্ছে 1 আর আমার অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 1। সো আমাদের অ্যামোর্টাইজড কস্ট এখানে হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী কস্ট প্লাস চেঞ্জ ইন পোটেনশিয়াল, তাহলে এই যে V of 1 plus 1 which is still O of 1। তাহলে কি হচ্ছে এখানে? দুইটাই এখানে O of 1, কাজেই এই এটারও অ্যামোর্টাইজ ও O of 1, সমস্যা নাই। বা এই যে আমরা এক পোটেনশিয়াল আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে অ্যাড করলাম, আমাদের এই ইনসারশন অপারেশনটা অ্যাকচুয়ালিও অর্ডার 1, অ্যামোর্টাইজও দেখা যাচ্ছে অর্ডার 1, কিন্তু এই যে এক ইউনিট আমরা ব্যাংকের মধ্যে সেভ করে রাখলাম। ঠিক আছে, এই এক ইউনিটটা আমরা ব্যাংকের মধ্যে সেভ করে রাখলাম, এইটা ইউজ করব আমরা পরবর্তীতে টু শো দ্যাট খুব অ্যামোর্টাইজ কস্ট অফ সাম আদার অপারেশন। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল, দিস ইজ দ্য মানি ইন দ্য ব্যাংক। ঠিক আছে, যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। ওকে, আচ্ছা এখন দেন ইউনিয়নের তো আসলে কোনো পোটেনশিয়াল চেঞ্জও নাই, তাহলে অ্যাকচুয়াল কস্টটা আমাদের অ্যামোর্টাইজ কস্ট। ওকে, আচ্ছা দেন আমরা আসি আমাদের মেইন এটা এক্সট্রাক্ট মিন। এক্সট্রাক্ট মিন কিভাবে কাজ করছিল? এক্সট্রাক্ট মিন হচ্ছে এইটাকে যদি আমরা এক্সট্রাক্ট করি, তার সমস্ত চিলড্রেন তাদেরকে ফার্স্ট অফ অল রুট বানায় ফেলছিলাম, রুট বানায় ফেললাম। এইবার আমরা রিপিটেডলি সেম ডিগ্রির যদি দুইটা নোড থাকে, তাহলে দুইটা রুট থাকে, তাহলে আমরা তাদেরকে মার্জ করছি আনটিল আমাদের একই ডিগ্রির একাধিক নোড আর না থাকে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা মার্জ করে যতক্ষণ পর্যন্ত না 1 ডিগ্রির একাধিক নোড না থাকবে আমরা কনসিডার করে যাচ্ছি, মার্জ করে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইটা আমাদের যেটা অ্যাকচুয়াল কস্ট ছিল সেটা আমরা দেখাইছিলাম, যেটা হলো Tn plus Th। কিভাবে? যে আমাদের শুরুতে নাম্বার অফ ট্রিজ ছিল হচ্ছে লেটস সে T of H। এখন আমরা প্রথমেই তো হলো যেটাকে এক্সট্রাক্ট করছি সেইটার চিলড্রেন গুলোকে সবগুলোকে রুটে অ্যাড করে দিছি। তাহলে চিলড্রেনের সংখ্যা যদি ম্যাক্সিমাম Dn থাকবে, আমাদের Dn সংখ্যক ট্রি অ্যাড হয়েছে, Dn সংখ্যক রুট অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের Dn plus Th সংখ্যক ট্রি তৈরি হলো। দেন আমরা আমাদের কনসলিডেশন প্রসিডিওর চালাই যাচ্ছি। ওকে, কনসলিডেশন শেষে অ্যাট লিস্ট একটা ট্রি তো আমাদের থাকতেই হবে, তাই না? সো তাহলে আমাদের স্টার্টেড উইথ Dn plus Th, আমাদের শেষে একটা ট্রি থাকতে হবে।
আর প্রতিটা কনসলিডেশনে আমাদের পি এর সংখ্যা এক করে কমছে, তাহলে আমাদের কনসলিডেশন লাগবে হচ্ছে ম্যাক্সিমাম এই dn প্লাস t মাইনাস 1 সংখ্যক। ওকে, সো তাহলে আমাদের অ্যাকচুয়াল কস্ট যেটা হচ্ছে v অফ dn প্লাস t অফ h অ্যাকচুয়াল কস্ট। এখন আসি আমরা অ্যামোর্টাইজ কস্টে। এখন অ্যামোর্টাইজ কস্ট এর জন্য মানে এই যে প্রসেসটা আমরা চালালাম, এই প্রসেসে আমরা কিন্তু কোথাও কোনো মার্ক চেঞ্জ করি না, তাই না? only thing that change is the number of trees বা number of roots. মার্ক নোডের সংখ্যা কিন্তু কিছু চেঞ্জ হয় না। সো মার্ক নোড আগে যেটা ইমেজ ছিল এখন ইমেজ থাকলো, বা আমাদের নাম্বার অফ ট্রিজ চেঞ্জ হয়েছে। এই অপারেশনটার পরে আমাদের নাম্বার অফ ট্রিজ কত হবে, th প্রাইম কত হবে? th প্রাইম মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু dn প্লাস 1, কারণ আমাদের তো ওই যে কনসলিডেশন প্রসেস যখন আমরা করছি, আমাদের প্রসেসটা এনশিওর করছে যে এক ডিগ্রির একাধিক ট্রি থাকবে না, একাধিক গ্রুপ থাকবে না, তাই তো? তাহলে আমাদের যেহেতু dn আমাদের ডিগ্রি, এক ডিগ্রি যদি একাধিকে না থাকতে পারে, আমাদের নাম্বার অফ ট্রিজ হতে পারবে অ্যাট মোস্ট dn প্লাস 1। ঠিক আছে? ওকে, এই আমাদের এই যে এক্সট্রাক্ট মিন প্রসেসটা, এই প্রসেসটা চালানোর পরে আমাদের নাম্বার অফ ট্রি এর সংখ্যা কত হতে পারে? আমাদের ক্লেম হচ্ছে এটা অ্যাট মোস্ট dn প্লাস 1 হতে পারে। কেন? কারণ হচ্ছে যে আমরা তো যখন কনসলিডেশন করলাম, কনসলিডেশন প্রসেসটা এনশিওর করছে যে সেম ডিগ্রির একাধিক ট্রি থাকবে না, তাই তো? তাহলে এখন dn যদি ডিগ্রি হয়, তাহলে 0 একটা থাকতে পারে, 1 একটা থাকতে পারে, 2 একটা থাকতে পারে, এইভাবে আপ টু dn একটা থাকতে পারে। সো তাহলে টোটাল নাম্বার অফ পসিবল ট্রিজ হচ্ছে dn প্লাস 1। সো আমাদের th প্রাইম হবে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু dn প্লাস 1। ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা এই ইকুয়েশনে যাওয়ার চেষ্টা করি। এই পোটেনশিয়াল বিফোর এক্সট্রাক্টিং দ্য মিনিমাম নোড ইজ th প্লাস টুয়াইস mh। mh আগে যা ছিল তাই থাকলো। Potential after the operation is at most dn plus 1 plus twice mh, যে আমাদের mh যা ছিল তাই, আর t এর সংখ্যা এখন আমাদের হয়ে গেল dn plus 1। তাহলে এখন মানে কারণটা হচ্ছে at most dn plus roots remain। এই কোনখান থেকে এত আওয়াজ? আচ্ছা, at most dn plus 1 roots remain, কারণ there cannot be nodes of the same degree, আর আমরা মার্কিং এ কোনো চেঞ্জ করি না। তাহলে এই যে অ্যামোর্টাইজ কস্টের এটাতে যদি ফর্মুলাটা বসাই, তাহলে আমাদের ট্রু কস্ট হচ্ছে O of dn plus th, তাহলে এটা হয়ে গেল। তারপরে আমাদের পোটেনশিয়াল আফটার দ্য অপারেশন সেটা হচ্ছে dn plus 1 plus twice mh, মাইনাস আমাদের হচ্ছে এই পোটেনশিয়াল বিফোর দ্য অপারেশন সেটা হচ্ছে আমাদের th প্লাস টুয়াইস mh। তাহলে টুয়াইস mh ক্যান্সেলস আউট, O of dn প্লাস O of th প্লাস k, এই দুটাই যেহেতু O of th, তাহলে এই দুটা ক্যান্সেলস আউট, আমাদের থাকলো হচ্ছে O of dn। সো আমাদের অ্যামোর্টাইজ কস্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হলো V of dn। ঠিক আছে? তো এখন এটা তো ফর্মুলায় আমরা বসাই এটা পেলাম। এগেইন আমরা যদি চিন্তা করি আসলে কি ঘটলো ব্যাপারটা যেটা ঘটলো, ওই যে আমরা যখন ইনসার্ট করছিলাম, হ্যাঁ আর O of th আর এটা ওই যে আমরা যখন প্রিসাইজলি দেখাতে একটু মুশকিল, মানে যে আমরা যখন পোটেনশিয়াল নিয়ে করছি, ওই যে ওইটার সাথে একটা এইটার করেসপন্ডিং যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা যদি এখানে লাগাই দিই তাহলে তো ক্যান্সেল আউট আমরা করতে পারি। ঠিক আছে? তো হ্যাঁ, সেটাই আর কি ওই আন্ডার দ্য ডাক ইয়ে করে দেওয়া হচ্ছে আর কি, যে এইটা মানে তো আসলে সাম কনস্ট্যান্ট টাইপ এটা। তো এই আমরা এই th এর করেসপন্ডিং কনস্ট্যান্টটা যদি ওরকম নিয়ে নিই, তাহলে আসলে সেটা হয়ে যায় এটা। ঠিক আছে? ওকে, এটা মানে আমরা th-টা তো ওইটা যে পোটেনশিয়াল ফাংশনটা আমরা যেভাবে ডিফাইন করছি,
ওইখানে আমি যদি একটা 3th বলি হার নাই, তাই না? আমি সেইভাবে করে এটাকে ইয়ে করতে হবে। আচ্ছা, তো তাহলে ওপিএনটা কিভাবে আসলো আমরা যদি আবার একটু ইয়েতে চিন্তা করি, ওই যে আমরা ইনসার্ট যখন করছি তখন আমরা প্রতিবার ইনসার্ট করছি এবং 1 ইউনিট করে আমরা তাকে ওভারচার্জ করছি। এই 1 ইউনিট যে ওভারচার্জ করছিলাম সেই 1 ইউনিটটা আমাদের এইখানে এই যে নাম্বার অফ রুটসের মধ্যে দিয়ে সেটা স্টোর আছে। এই যে ওভারচার্জ করছি, এই অপারেশনটা ওভারচার্জ করা সত্ত্বেও এটা ও অফ 1 থেকে গেল, আর এই যে ওভারচার্জ আমরা ওকে করছিলাম সেই ওভারচার্জটা আমরা আসলে এইখানে এসে ব্যবহার করলাম এবং আসলে আমরা এই টিএইচটা ওই যে আগে যে ওভারচার্জ করছিলাম সেটা দিয়ে আমরা এই টিএইচটাকে ক্যান্সেল আউট করে ফেলতে পারছি। সো যদিও অ্যাকচুয়াল কস্ট এটা আমাদের অ্যামোলাইজ কস্ট এটা তাহলে হচ্ছে তাহলে আগে যে আমরা ইনসারশনগুলি করছিলাম সেইগুলোর কারণে এইটার অ্যানালিসিসে আমরা অ্যামোলাইজ কস্ট বলে দিতে পারছি হচ্ছে ঠিক আছে। কারণ আসলে যে আমরা আরো ভাবে যেতে পারি যে কনসলিডেট যখন আমরা করছি ট্রিগুলাকে তো আমরা ইয়ে করাচ্ছি, তো এখন নাম্বার অফ ট্রিজ যত আমার বেশি হবে তত এখানে আমার খরচ বেশি, বা নাম্বার অফ ট্রিজ বেশি হওয়া মানে কি আমার ইনসার্শন হচ্ছে বেশি, তাই না? ইনসার্শন যখন বেশি হচ্ছে আমি ইনসার্শনের সময় তো ওকে ওভারচার্জ করে রাখছি, ঠিক আছে? না, ওটা আমরা বাউন্ড করতে পারবো, আমরা পরে দেখাবো যে ডিএনটা ইজ log phi n। আচ্ছা, তাহলে এক্সট্রাক্টিং গেল, এক্সট্রাক্টিং এর পরে ডিক্রিজ কিতে আমাদের কয়েকটা কেস ছিল। একটা হলো যে আমাদের ডিক্রিজ করে যদি প্যারেন্টের চাইতে না কমে তাহলে তো কোনো সমস্যা নাই, তাহলে যা ছিল আমরা তাই দিয়ে দেব। দেন আমাদের বাকি যদি কমে দুইটা কেস ছিল, একটা হচ্ছে যে ও কমছে প্যারেন্টের চাইতে বা ওর প্যারেন্টটা আনমার্কড যদি হয় তাহলে আমরা কি করছিলাম, আমরা এইটাকে কেটে এখানে নিয়ে আসছিলাম আর এটাকে জাস্ট মার্ক করে দিচ্ছিলাম, এইখানে আর কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আমরা আনছিলাম না। তাহলে এই কেসটা ইজি কেস, তাই না? এই কেসটা তো আমাদের কনস্ট্যান্ট টাইমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি, তাহলে কনস্ট্যান্ট টাইমে এই কেসটা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং তারকে আমরা একটা ওভারচার্জ করে এই লোডটাকে আমরা মার্ক করে রাখছি, ঠিক আছে? আর সেকেন্ড কেসটা কি ছিল? সেকেন্ড কেসটা হচ্ছে যে এইরকম একটা নোডকে আমরা ডিক্রিজ করলাম, প্যারেন্টের চাইতে সে ছোট হয়ে গেল, তাহলে ফার্স্ট অফ অল ওকে আমরা কেটে এখানে নিয়ে আসলাম। দেন তার প্যারেন্ট যদি মার্ক হয়, একবার একটা চাইল্ড যখন আমরা সরাই নিচ্ছি তখন তাকে মার্ক করে রাখছি, দ্বিতীয় চাইল্ড সরাতে গিয়ে আমি যদি দেখি যে ও অলরেডি মার্ক, তাইলে কিন্তু আমরা ওকেও কেটে ফেলবো, তাহলে ওকেও কেটে নিয়ে আমরা এখানে নিয়ে আসবো। দেন তার যদি আবার প্যারেন্ট আবার মার্ক থাকে তাহলে তাকেও আমরা আবার সরাই নিব, তাকেও আমরা সরাই নিব, তাহলে এটা এখানে সরাই নিলাম। ওকে, তাহলে এরকম অবস্থা আসলো। এখন এটা আমরা অ্যানালিসিস করতে গিয়ে দেখছিলাম যে অ্যাকচুয়াল কস্টটা আমরা বলছিলাম বিগ অফ সি, যেখানে সি হচ্ছে নাম্বার অফ ক্যাসকেডিং কাটস। নাম্বার অফ ক্যাসকেডিং কাটস কত কি হবে এটা আমরা আসলে ঠিক স্পেসিফাই করতে পারি নাই অ্যাকচুয়াল কস্ট ক্যালকুলেশনের সময়। এখন আসে এটা অ্যামোর্টাইজ কস্ট। তাহলে আমাদের আগে ছিল টি এর সংখ্যা টি8, এখন সি সংখ্যা আমরা যদি ক্যাসকেডিং কাট করি, প্রতিটা কাট করলে তাহলে আমাদের রুটে একটা জিনিস অ্যাড হচ্ছে, তাহলে টি অফ এইচ প্রাইম হবে হচ্ছে টিএইচ প্লাস সি, ঠিক আছে? যে প্রতিটা আমরা যখন ক্যাসকেডিং কাট কল করছি, এই যে আমরা তো হলো এই রকম একটা কিছুকে নিয়ে এসে রুটের সাথে অ্যাড করে দিচ্ছি, তাহলে প্রতিবার কাট কল করলে একটা করে আমাদের পি এর সংখ্যা বাড়ছে,
সো এই th প্রাইম ইজ ইকুয়াল টু th প্লাস c, যতবার ক্যাসকেডিং কাট ততটা আমাদের অ্যাড হচ্ছে, তাহলে এটা দেন আমাদের মার্ক নোডের কি হচ্ছে, এইখানে আমাদের মার্কের ব্যাপারটা ক্রুশিয়াল। তাহলে আমরা এখানে কিভাবে হচ্ছিল যে যতক্ষণ পর্যন্ত আমার প্যারেন্টটা মার্ক ততক্ষণ পর্যন্ত আমরা ওকে এখানে নিয়ে আসছি এবং ওকে আনমার্ক করে দিচ্ছি, তাই তো? আবার ওর এইটা ওর প্যারেন্টটা মার্ক ছিল, ওকে আবার এখানে নিয়ে আসলাম, ওকে আনমার্ক করে দিলাম। তবে এইভাবে আমাদের যদি সি সংখ্যক কাজ থাকে তাহলে এই প্রথমটা তো একটা যেটা আমরা ডিসকাস করছিলাম, তারপরে এই প্রত্যেকটা মার্কের জন্য আমরা এটাকে আনমার্ক করলাম এবং সেটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের এই যে মার্ক আমাদের সি মাইনাস ওয়ান সংখ্যক করলো, যে সি সংখ্যক কল যদি আমাদের সি সংখ্যক কাজ যদি আমাদের হয়, প্রথমটা তো জাস্ট ডিক্রিজের ব্যাপার ছিল, ওইটাকে নিয়ে আসছি। দেন তারপরে আমাদের সি মাইনাস মার্ক নোট সেইগুলোকে আমরা আনমার্ক করে দিছি। তাহলে মার্ক নোটের সংখ্যা আমাদের mx থেকে সি মাইনাস ওয়ান কমলো, ওকে। দেন আবার লাস্টের নোটটা, লাস্টেরটা এমন হতে পারে যে ও আনমার্ক ছিল, ওকে আমরা মার্ক করে দিলাম। এমনও হতে পারে যে আমরা জাস্ট ঘুরে এসে গেছি, থেমে গেছি, বা এরকম একটা হতে পারে যে ও আনমার্ক ছিল, ওকে আমরা মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? সো mx প্রাইম তাহলে কি হবে, ও লেস দ্যান ইকুয়াল টু mx মাইনাস c মাইনাস 1 প্লাস 1। তাহলে c মাইনাস 1 কে আমরা মার্ককে আনমার্ক করছি, আর লাস্টে একটা আমরা আনমার্ককে মার্ক করেও থাকতে পারি। তাহলে ওখানে লেস দ্যান ইকুয়াল টু আরেকটা কেস হতে পারে না যে আমি যেটা এটা ডিক্রিজ করতেছি সেটা তো মার্ক হয়ে থাকতে পারে। সেইগুলো নিয়ে আমার লাস্টের বারে আসলে যে ক্যাসকেডিং কল আমি যদি সি বার কল করি, লাস্টের বারে আমি তো আর ওই মার্কে আনমার্ক করছি না। লাস্টের বারে আইদার আমি থেমে যাচ্ছি অথবা আমি একটা ইয়েকেও আনমার্ককে মার্ক করতে পারি, ঠিক আছে? তাহলে ওই কারণে সি মাইনাস ওয়ান আর লাস্টেরটা আইদার নামি অথবা সে এটা যোগ হচ্ছে। সো mx প্রাইম হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু mx মাইনাস c প্লাস 1, এখানে c মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে? তাহলে এখন আমাদের তাহলে ডিফারেন্সটা কত? পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে যে এইখান থেকে c আর এখান থেকে হচ্ছে 2 ইনটু মাইনাস c প্লাস 2, তাহলে এটা ইকুয়াল টু 4 মাইনাস c, ওকে। তাহলে এই আবার যদি আমরা ফর্মুলা এখানে বসাই দেই, তাহলে এই অ্যাকচুয়াল কস্ট ছিল c, এটা চেইন ডিফারেন্স হচ্ছে 4 মাইনাস c, এখানে এটা হচ্ছে কস্ট, ঠিক আছে? তাহলে আমাদের অ্যামোর্টাইজ কস্ট আমরা যদিও অ্যাকচুয়াল কস্টটাকে আমরা মাউন্ট করতে পারি না, অ্যামোর্টাইজ কস্ট আমরা হচ্ছে অ্যামোর্টাইজ কস্ট আমরা হচ্ছে তাহলে এটা কি হচ্ছে যে আমাদের এই যে ক্যাসকেডিং কার্ড, ক্যাসকেডিং কার্ড আসলে কতবার হবে যতগুলো আমাদের মার্ক নোট আছে। এখন মানে এটা তো হার্ড কেসটা, তাই না? এখন ইজি কেসে আমরা তো মার্ক করছি হচ্ছে ইজি কেসে, তাই না? যে যখন আমাদের এটা আনমার্ক ছিল একটা ছিল তখন তো আমরা ওকে তখন মার্ক করছি, তাই তো? যে আনমার্ক ছিল ওকে তখন মার্ক করছি। তাহলে ওই যে ডিফিকাল্ট কেসটা ক্যাসকেডিং কল বেশি হতে হলে তার আগে আমাদের তো সহজ কেস অনেকগুলা হয়েই আসলে মার্ক নোট তৈরি হতে হবে, তাই না? কাজেই এই কারণেই যে সহজ কেসটা একবার করে হচ্ছে, আমাদের ব্যাংকে টাকা জমছে অনলি দেন আমাদের হার্ড কেসটা আসতে পারে এবং আমাদের অনেকগুলা ক্যাসকেডিং কার্ড থাকতে পারে, ঠিক আছে? সহজ কেসে মানে যতগুলো ক্যাসকেডিং কার্ড হবে, হ্যাঁ, সেগুলো হচ্ছে একটা সহজ কেস থাকবে। হ্যাঁ, মানে প্রতিটা মার্ক নোটের জন্য আসলে সহজ কেস লাগছে, তাই না? কারণ এইখানে তো আমরা মার্ক করছি, আমরা তো আর কোথাও মার্ক করছি না, তাই না? তো সেই ক্ষেত্রে ওটা দুটো অ্যাভারেজ করলে প্রসেস চলে আসবে, ঠিক আছে? তাহলে অ্যামোর্টাইজ অ্যানালিসিস
গেল ডিগ্রি ডিলিটেড ক্ষেত্রে তো এই আমরা সেটা আমার এক্সট্রা ক্লিন থেকেই আছে আর কিছু করার নাই। ওকে, এখন তাহলে লাস্টে আমাদের যেটা দেখতে হবে ওই যে ডিএন আমরা বলে আসছিলাম, এই ডিএনটা যে log of 5/10 এটা আমরা দেখলাম ডিএন ইজ ইকুয়াল টু log of 5/10। আচ্ছা, তো প্রথমে একটা লেমাটা যেটা বলছে যে ধরা যাক x একটা নোড ডিগ্রি k মানে হচ্ছে তার k সংখ্যক চিলড্রেন, তো let y1 y2 up to yk be the children of x, এবং এরা হচ্ছে আমরা তাদেরকে সাজাইছি in order they were linked to x। ঠিক আছে, তাহলে y1 হচ্ছে প্রথম x এর সাথে লিংক হয়েছিল, then y2 লিংক হয়েছে and so on। আমাদের মেইন হচ্ছে degree of yi is greater than equal to 0 if I যদি I equal to 1 হয়, আর greater than equal to I minus 2 যদি I greater than equal to 1 হয়। ঠিক আছে, ওকে। এখন এইটা কেন দেখার জন্য আমরা চিন্তা করি যে যখন yi টা x এর সাথে লিংক হইছে, by that time y1 y2 all the way up to y I minus 1 অলরেডি x এর সাথে লিংক ছিল। ঠিক আছে, তাহলে yi যখন x এর সাথে লিংক হইছে তখন x এর ডিগ্রি কত ছিল? ডিগ্রি ছিল I minus 1, কারণ ডিগ্রি মানে তো সিম্পল নাম্বার অফ চিলড্রেন, তাহলে ওই সময় x এর ডিগ্রি ছিল I minus 1। ওকে, এখন আমরা দুইটাকে লিংক কখন করছি, কিভাবে করছি? ডিগ্রি সেন্টার আসছে আমাদের ওইটা আমরা করছি হলো সেই এক্সট্রাক্টিনের সময়, এবং তখন কনসলিডেট করার সময় আমরা দুইটা ইকুয়াল ডিগ্রি নিয়ে তখন আমরা লিংক করেছি। কাজে ওই সময় যদি x এর ডিগ্রি y i minus 1 থাকে, তাহলে at that time y i এর ডিগ্রিও ছিল I minus 1, তাহলে ডিগ্রি অফ y ছিল I minus 1। এখন তারপরে কি হতে পারে? তারপরে এই y i এর একটা চিলড্রেন কেটে আমরা আরেক জায়গায় নিয়ে যেতে পারি, এবং সেটা যদি করি আমরা তখন তাহলে ওকে মার্ক করে রাখছি, তাই তো? বা ওই y i কি সেকেন্ড আর একটা চাইল্ড লুজ করতে পারে? করতে পারে না, কারণ একটা চাইল্ড যখন আমরা কেটে নিছি তখন ওকে মার্ক করে রাখছি, সেকেন্ড চাইল্ড কাটতে গেলেই কিন্তু আমরা ওকে এই যে না যাই, আমরা তখন ওকে ওর প্যারেন্ট থেকে কাট করে ঢুকে বসাই দিচ্ছি, তাই তো? তাহলে আসলে সে তারপরে একটা চাইল্ড হারাতে পারে, সে দুইটা চাইল্ড আসলে হারাতে পারে না। ওকে, so yi has lost at most one child, নাও হারাতে পারে, বাট একের বেশি চাইল্ড তার হারানো সম্ভব না। কাজেই ওই সময় তার ডিগ্রি ছিল I minus 1, এরপর যদি সে একটা চাইল্ড হারায় থাকে তাহলে তার ডিগ্রি হচ্ছে I minus 2, আর যদি যেমন ছিল তেমনই থেকে যায় তাহলে I minus 1 ই থাকবে। So in either case degree of yi is greater than equal to I minus 2। ঠিক আছে, হ্যাঁ ফিবোনাচি এর দিকে যাচ্ছি আমরা, হ্যাঁ মানে ফিবোনাচি লিমিটের নামে কারণ তো একটা কিছু থাকতে হবে। ওকে, এখন তাহলে ফিবোনাচি সিরিজের কিছু লেমা। First of all, if k plus 2 is equal to 1 plus sum over I equal to 0 থেকে k, if I, তো আমাদের ফিবোনাচি সিরিজটা তো হচ্ছে এরকম 0 1 তাহলে আমাদের ক্লেম হচ্ছে if k plus 2 equal to 1 plus sum over I equal to 0 থেকে k, তো ইন্ডাকশন দিয়ে আমরা খুব সহজেই প্রুভ করতে পারি। বেস কেস f2 তো হচ্ছে আমাদের 1 which is equal to 1 plus nothing, তাহলে বেস কেস আমাদের গেল। then fk plus 2 equal to fk plus fk plus 1, fk plus 1 এর আমরা যদি এই ফর্মুলা বসাই দেই এটা পেলাম, then fk এর মধ্যে নিয়ে গেলে 1 plus I equal to 0 থেকে k fi, so equal to আমাদের fk plus 2 যেটা আমরা রাখতে পারছি। ঠিক আছে, তাহলে ইজি। ওকে, সেকেন্ডলি আমরা দেখাতে চাই যে fk plus 2 is greater than equal to 5 to the k। ঠিক আছে, এখন প্রুফটা এগেইন বাই ইন্ডাকশন। বেস কেস হচ্ছে k equal to 0 এবং k equal to 1, f2 মানে তো হচ্ছে আমাদের 1 which is equal to 5 to 0, আর when k আমাদের k যখন equal to 1 তখন f3 মানে হচ্ছে 2 which is greater than equal to 1.6।
ইন্ডাকশনে যাই fk plus 2 is equal to fk plus 1 plus fk plus 1 is greater than equal to 5 to the k minus 1 fk is greater than 5 to the k minus 2 from induction hypothesis then 5k minus 2 into 5 plus 1 এখন এই 5টা এই ভ্যালুটাই তো আসলে পাওয়া যায় এই জিনিসটা সলভ করে তাই না এইটা থেকেই তো আমাদের আসে হচ্ছে পাইটা সো এই 5 plus 1 equal to আমরা 5 স্কয়ার বসাই দিলাম সো আমরা পেলাম হচ্ছে 5 to the k ঠিক আছে তাহলে fk plus 2 যেটা আমরা পাচ্ছি সেটা equal to 5 to the k ওকে তাহলে আমরা এখন আমাদের মেইন রেজাল্টে আসি আমরা দেখাতে চাই যে ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্স উইথ এনি নোড দ্য ম্যাক্সিমাম ডিগ্রি অফ এনি নোড ইজ অ্যাট মোস্ট log of 5s10 ঠিক আছে আমরা এটা যেভাবে দেখাবো সেটা হচ্ছে যে x যদি কোনো একটা নোড হয় let size of x be the number of nodes in that in the subtree rooted at x ঠিক আছে তাহলে আমরা যেটা শো করব যে size of x must be greater than equal to 5 degree of x আর আমরা যদি দুই পাশে log দেই তাহলে degree of x পাচ্ছি less than equal to log of 5 এর size of x এখন size of x must be less than equal to total number of nodes in the entirety so degree of x will be less than equal to log of 5s n ঠিক আছে ওকে এখন এটা দেখানোর জন্য এই আমাদের ডিগ্রি কে মানে তো হচ্ছে যে কে আমাদের নোডটা কে সংখ্যক চিলড্রেন তাই না এখন বা ওই সেম ডিগ্রির একটা রুটের ট্রিতে তো ভিন্ন ভিন্ন সংখ্যক টোটাল নাম্বার অফ নোডস থাকতে পারে তাই না আমরা যেটা বলছি যে sk is the minimum size or minimum number of nodes in a tree rooted at a node of degree k ঠিক আছে যে sk সংখ্যক আমাদের থাকতেই হবে ওই রুটের ডিগ্রি যদি k হয় তাহলে ওখানে sk সংখ্যক থাকতেই হবে ওই সাবট্রিবিউটের আচ্ছা এটা এখন বেস কেসগুলো আমাদের ট্রিভিয়াল কেস নট মানে হচ্ছে রুটের ডিগ্রি 0 ওই নোডও তো আমাদের একটাই তাহলে s0 হচ্ছে 1 s1 হচ্ছে 2 কারণ ডিগ্রি 1 হচ্ছে মানে হচ্ছে তার একটা চাইল্ড আছে তাহলে ও আর ও চাইল্ড মিলে 2 তাহলে s1 2 দেন sk মোনোটোনিক্যালি 1 তাই তো আচ্ছা এখন sk তো মিনিমাম সাইজ x যদি একটা জেনারিক একটা কোনো নোড হয় অফ ডিগ্রি k তাহলে তার সাইজ অবশ্যই sk এর চাইতে বড় বা সমান হবে তাহলে সাইজ অফ x greater than equal to sk এখন আমরা আবার চিন্তা করি যে তার চিলড্রেনগুলো হচ্ছে y1 y2 all the way up to yk এগেইন আমরা বলবো যে যেই অর্ডারে তাকে x এর সাথে লিংক করছি সেই অর্ডারে তাদেরকে সেটা ওকে তাহলে সাইজ অফ x is greater than equal to sk দেন sk এখানে এই দুইটা হলো যে একটা হলো ওর নিজের জন্য এক আসছে আর ওর প্রথম যেটা চাই সেখান থেকে আরেকটা আসছে তাহলে এইখানে অ্যাটলিস্ট আমাদের দুই থাকবে আর বাকিগুলো কি হবে সেটা হচ্ছে i equal to 2 থেকে k পর্যন্ত ওই যে ওর চাইল্ড যারা y2 y3 y4 এভাবে ওদের আপনি yk এবং তাদের যে ডিগ্রি সেই ডিগ্রি যদি আমাদের হয় সেই ট্রিতে মিনিমাম যতগুলো নোড থাকবে সেইটা ঠিক আছে তাহলে sk ফাংশনালিটি ইকুয়াল টু 2 প্লাস সাম ওভার i ইকুয়াল টু 2 থেকে k এবং s দেন মানে yi ডট ডিগ্রি আছে এই yi যে চাইল্ডটা ওর ডিগ্রি তত ডিগ্রি সম্পন্ন ট্রিতে যতগুলো নোড মিনিমাম থাকবেই ওকে আচ্ছা এখন y ডট ডিগ্রি সম্বন্ধে আমরা কি বলতে পারি এটা স্যার কি বলে i2 যে জাস্ট আমরা যেটা দেখায় আসলে তাই না যে ডিগ্রি অফ yi greater than equal to i minus 2 তাহলে আমাদের এখানে এই যে y ডট ডিগ্রি এটা greater than equal to i minus 2 এবং এটা যদি কোনো গণনা নেই তাহলে এটা s i minus 2 ঠিক আছে যে তাহলে সাইজ অফ x greater than equal to 2 plus i equal to থেকে s i minus 2 ঠিক আছে
আচ্ছা এখন তাহলে আমরা রেডি এখন আমরা ইন্ডাকশন দিয়ে শো করতে চাই sk is greater than equal to fk plus 2 for all the non-negative integers k base case তো 0 আর এর জন্য এটা ট্রিভিয়াল ইন্ডাকটিভ স্টেপের জন্য আমরা এটা ধরে নিলাম এখন তাহলে আমরা যেটা দেখায় আসলাম sk plus greater than equal to 2 plus sum over i equal to 2 থেকে k si minus 2 তাহলে এখন ইন্ডাকটিভ হাইপোথিসিস অনুযায়ী si minus 2 গুলো গ্রেটার দ্যান fi তাহলে fi বসে গেল এখন এই যে 2টা এই 2টা থেকে আমরা একটা 0 আর একটা 1 বের করে আনতে পারি তাহলে এটা i equal to 2 থেকে গিয়েছিল এটাকে থেকে ওই একটা 0 একটা 1 বের করে নিয়ে এসে এটাকে লিখলাম i equal to 0 থেকে কি fi এখন এই যে জিনিসটা সেইটাই তো আমরা একটু আগে বলে আসলাম যে এটা ইকুয়াল টু fk মানে fk plus 2 ঠিক আছে তাহলে আমাদের এটা fk plus 2 আবার fk plus 2 আমরা আরেকটা লেভেলে লিখে আসছি এটা মাসের লেভেল ইকুয়াল টু 5k ঠিক আছে তাহলে আমাদের size of x is greater than sk sk is greater than fk plus 2 which is greater than 5k so আমরা ওই যে যেটা দেখাতে চাইছিলাম size of x greater than equal to 5k সেটা আমরা দেখায় ফেললাম তাহলে আমরা আমাদের প্রুফ হয়ে গেল যে ডিগ্রি অফ x মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু log of 5s ঠিক আছে স্যার লাস্ট স্লাইডে যাবেন হ্যাঁ এটা হ্যাঁ সেকেন্ড থেকে থার্ড স্টেপে গেলে কি করবেন বলবেন সেকেন্ড ক্লাস থেকে থার্ডটা ইন্ডাকটিভ হাইপোথিসিস এগুলো তো সবগুলা s i minus 2 গুলা ওই যে আমাদের p এর চাইতে তো কম তাহলে ইন্ডাকটিভ হাইপোথিসিস এগুলো বেস কেসটা আসলে যাই না মানে ইন্ডাকশন যে খুব হয়তো পরিষ্কার না নাই বা মানে বেস কেস গুলো ট্রিভিয়াল দেন এটা ইন্ডাকটিভ হাইপোথিসিস দেন সেকেন্ড থেকে থার্ড ও সেকেন্ড থেকে থার্ড সেকেন্ড থেকে থার্ড আসছে হলো এই টুটা এই যে 2 প্লাস i ইকুয়াল টু এটা ছিল 2 থেকে আমাদের k f5 তাই তো এখন এইটাকে এইভাবে লিখছি যে 1 প্লাস 0 প্লাস 1 প্লাস এই i equal to 2 থেকে f5 এখন এইটা তো হচ্ছে f0 এটা তো হচ্ছে f1 তাহলে এইটাকে তখন লিখতে পারি হচ্ছে 1 প্লাস i equal to 0 থেকে সরি 0 থেকে ওকে তাহলে আমরা ডান আসলে ডিএসএ হ্যাঁ ডিএসএ রা হ্যাঁ ডিএসএ না ওকে তাহলে আমরা দেখলাম যে এইগুলা amortize সব কনস্ট্যান্ট টাইম এক্সট্রাক্ট মিন আর ডিক্রিজ কি amortize log n সো হ্যাঁ ও এটা আসলে আমি জানি না এটা আমিও কখনো পড়ি নাই এই স্লাইডের মধ্যে ছিল দেখে দিতে কিন্তু টার্মটা আমার কাছে নেই দেখতে হবে কিন্তু এই জিনিসটা ইয়ে করে বাস দেখা যাচ্ছে যে তো হ্যাঁ তার মানে যেটা বাইনোমিয়ালের তুলনায় ফিবোনাচি amortized আসলে কয়েকটা বেশি হ্যাঁ জানা নাই হ্যাঁ এটা could be মানে আমি আপনার ফ্যামিলিয়ার উইথ রিল্যাক্স আমি উত্তর দিতে পারছি না আসলে তো এটা দেখে আমিও দেখবো তোমরা সবাই মিলে ঘাটাঘাটি করে দেখবো যে বাট হ্যাঁ মানে আমার সিলেবাস নেই ওকে দেন আমরা যদি গোল্ডেন রেশিওর ব্যাপারটা যে গোল্ডেন রেশিওর জিনিসটা কিভাবে নেচারে বা হিউম্যান স্ট্রাকচারে আসে যেমন এটা হচ্ছে
ওই গ্রিসের বা পার্থেনন, তো এইখানে আর কি অনেকগুলো জিনিসই দেখা গেছে যে গোল্ডেন রেশিও ফলো করে, এবং এটা তো বহু আগের 1000-2000 আগের জিনিস মনে হয়। তো এরকম বিভিন্ন আর্কিটেকচারে আছে। ইন্টারেস্টিংলি নেচারে ওই ফিবোনাচি নাম্বার বা গোল্ডেন রেশিও এটা কামস আপ। যেমন এটা হচ্ছে পাইন কোন, তো পাইন কোন এরকম এইগুলা স্পাইরাল বানায় থাকে। তো ইউজুয়ালি কিন্তু দেখা যায় যে এই স্পাইরালের সংখ্যা এটা একটা ফিবোনাচি নাম্বার। দেন আবার ওই মানে কলিফ্লাওয়ার, দেন ওই যে সূর্যমুখী যে সিডগুলা ওইগুলো স্পাইরাল বানায় থাকে, এবং ওই পাইন কোন এই জিনিসটা হয়, মানে এখানে ছবিটাতে কলিফ্লাওয়ার দিয়ে দেখানো আছে যে এই স্পাইরাল দুইটাকে আমরা ওই ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ দুই ইয়েতে চিন্তা করতে পারি, যে ব্লুগুলো দিয়ে এক জায়গায় দেখানো আছে আর আরেকটা এইভাবে দেখানো আছে। তো এখন এইগুলো যদি আমরা গুনি, একদিকে এটা 1 2 3 4 5টা, আবার এই ব্লুগুলো যদি গুনি তাহলে এই যে এটা থেকে যদি গুনি 1 2 3 4 5 6 7 8, তো এরা এই 2 এর নাম্বার অফ স্পাইরাল, 2 ওরিয়েন্টেশন স্পাইরাল, এটা নাকি ইউজুয়ালি এরকম কনজিকিউটিভ ফিবোনাচি নাম্বার থেকে হয়। একটা জিনিস ওই যে সূর্যমুখী সিডের মধ্যে হয়, তারপরে শামুকের যে শেল সেটা একটা গোল্ডেন রেশিও স্পাইরাল ফলো করে। তো জিনিসটা নেচারে আর কি বারবার আসে দেখা যায়। এখন কিছু ক্ষেত্রে হয়তো কেন এটা ফিগার্ড আউট, কিছু ক্ষেত্রে এটা হয়তো একটা টপিক অফ রিসার্চ, বাট এটা আর কি কামস আপ। এনিওয়ে আমাদের জিএসএ তাহলে শেষ। আচ্ছা, এই কোডটা মনে হয় তোমাদের কাছে দেখানো হয় না। এইটা হলো ওই টারজান, যে আসলে ফেমাস ফর বা ইনফেমাস ফর ডিফিকাল্ট অ্যালগরিদমস। হ্যাঁ, তো ওইটা টারজানকে যারা কি প্রোগ্রামার তারা নাকি এরকম বলে যে এত কঠিন কঠিন এগুলা তো কোড করা খুবই মুশকিল, তো বোঝা মুশকিল, কোড করা মুশকিল। তো টারজান তখন রেসপন্স ছিল যে once you succeed in writing these programs for this complicated algorithm, they run extremely fast. The computer doesn't need to understand the algorithm. কাজে একজন প্রোগ্রামার একটা কষ্ট করে করে এটা করতে পারলে then it runs very fast. তো ওই যে টারজান হলো আরেক টিউরিং অ্যাওয়ার্ড উইনার। আমরা তো অনেক টিউরিং অ্যাওয়ার্ড উইনারের নাম শুনলাম, এতে ডাইকস্ট্রা, কার্ভ, নুক, টারজান আরেক টিউরিং অ্যাওয়ার্ড উইনার। তো এনিওয়ে ঠিক আছে, তাহলে আমাদের সিলেবাস এখানেই শেষ। তাহলে বুধবারের ক্লাসটা আর হবে না। আমার CD4 এর দেখা শেষ, আমি ওটা আপ করে দিব। তবে আর কি যে আমি নেক্সট 2 উইকস একটু আনঅ্যাভেলেবল থাকবো। হ্যাঁ, তো কারো যদি ওই CD4 নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে একটু মানে ওই যে অগাস্টের 15-16 পর্যন্ত ধরে রাখতে পারলে ভালো হয়। যেহেতু আমি ফ্রিকোয়েন্টলি ইমেলটা করতে পারবো না, ওই ইয়ের মধ্যে পুরোটা হারায় করতে কাজে এই হ্যাঁ, ওইটা আমি আপডেট করছি, বাট ওটা আমি এই ফেরত এসে ওই যে যেটার সময় আর কি শেয়ার করা হয়, যে ওই 4টা ক্লাস টেস্ট অ্যাটেন্ডেন্সের ইয়ে মার্কস কত বলছে, ওইটা ইয়ে করে আমি ফেরত এসে আবার শেয়ার দিব। আর আপাতত আমি এই CD4 এর নাম্বারটা দিয়ে রাখবো, যাতে CD4 এর নাম্বার দিয়ে কত মার্কস তোমরা দেখে রাখতে পারো। ঠিক আছে, আর CD4 এ দেখবা যে অনেকে CD4 এর পারফরম্যান্স মাচ বেটার। CD4 এর খুব সহজ ছিল CD3 চাইতে। তো CD4 এ অনেকেরই 20 আছে, বাট অনেকের আবার 18। হ্যাঁ, 18 যাদের, তাদের হচ্ছে কমন কজ ওই যে অ্যাপ্রক্সিমেশন রেশিও, ডিএসপি অ্যাপ্রক্সিমেশন রেশিও প্রুফ একটা ছিল, যে সেটা ফার্স্ট স্টেপে অ্যাপ্রক্সিমেশন প্রুফে যে এমএসটি তার কস্ট ইজ লেস দ্যান ইকুয়াল টু আমার অপটিমাল টুলের কস্ট, এটা ছিল, তাই তো? তো ওইটা কেন হয়? এমএসটি কস্ট একটা এজ এক্স্যাক্টলি একটা এজ উঠাই দিলে
আমি একটা ট্রি পাই, একটা স্প্যানিং ট্রি পাই, এখন আমি যেহেতু ওভারঅল ট্রিজ মিনিমাম স্প্যানিং ট্রি কনস্ট্রাক্ট করছি, সেই কারণে এই মিনিমাম স্প্যানিং ট্রির কস্ট অবশ্যই অপটিমাল ট্রির ইয়ে হবে। দিস ইজ দ্য রাইট রিজন। হ্যাঁ, কেউ যেটা ভুলবশত লিখছো, এখন সেটা হয়তো বোঝার ভুল থাকতে পারে বা হয়তো ওখানে তাড়াহুড়ো লিখতে গিয়ে কথাটা ভুল চলে আসতে পারে। সেটা হচ্ছে কেউ বলে দিচ্ছে যে অপটিমাল ট্রুথ থেকে একটা এজ সরাই দিলে আমরা এমএসটি পাই, which is not true। যে আমরা ওইটা থেকে একটা এজ সরাই নিলে যে এমএসটি পাবো এইটা কিন্তু গ্যারান্টি না। কাজেই ওই কথাটা যারা লিখছো বা যারা হয়তো ওই যে জাস্টিফিকেশনটা দাও না ঠিক মতো, হ্যাঁ না, এখন যারা ইয়ে করে রাখছো যে হ্যাঁ সিটি লেস দ্যান ইকুয়াল টু সিএইচ স্টার, তো ওই জাস্টিফিকেশন না লিখলে ওইটা রেশিও প্রুভ করা করতে গেল, ওইটা তো খালি লিখে দেওয়া হবে তারা। তো কাজেই ওইটা জাস্টিফিকেশনটা তো একটু ছোট করে হলেও, যারা ঠিক কথা লিখছো যত ছোট করেই লিখো না কেন তাদের ফুলই আছে, আর যাদের ওইটা লেখা নাই বা ভুল জাস্টিফিকেশন দিছো যে আমার টুটা থেকে একটা ইয়ে বাদ দিলেই যে আমি স্প্যানিং ট্রি পাবো, এটা ট্রু না। এটা যদি ট্রু হতো তাহলে স্প্যানিং ট্রির সাথে একটা ইয়ে করে তো আমি অপটিমালটা পেয়ে যেতাম, তাহলে তো তখন টিএসপি এত কোটি প্রবলেম থাকতো না। ঠিক আছে, তো ওই 18 যারা দেখবা তারা তাদের মেইন কারণটা আসলে মূলত ওই। ঠিক আছে, আচ্ছা আর কারো প্রশ্ন কিছু নিয়ে? এই সিটি4 নাম্বার, সিটি4 নাম্বার আসলে দেখা শেষ, আমি যে কয়েক ঘন্টার মধ্যে আপলোড করব। ঠিক আছে, তাহলে ভালো মতো প্রিপারেশন নাও। একটু আমার কাছে মনে হয়েছে যে কমপ্লেক্সিটির ব্যাপার স্যাপার, এন্ট্রি কমপ্লিটেশনের ব্যাপার স্যাপার এগুলা একটু ভালো করে পড়া লাগবে। হ্যাঁ, ক্লাস টেস্টের পারফরমেন্সটা আশানুরূপ ছিল না, আর একটু আসলে নতুন ধরনের জিনিস লজিক টপিকগুলো এগুলা একটু ভালো করে পড়ে বোঝা লাগবে। আর সাইডে তো সব অল্প খরচে দেখা যায় না, একটু ওগুলোর জন্য আমার কাছে মনে হচ্ছে যে বইটা একটু করে লজিকগুলো একটু ক্লিয়ার করা দরকার। আমি মানতে রাজি আছি। হ্যাঁ, তবে এটাও দেখবা যে নিজের মাথার মধ্যে একবার এটা লজিকটা ইট নিডস টু মেক সেন্স। একবার সেটা যদি নিজের মধ্যে বুঝে ফেলো তাইলে দেখবা যে আরো বুঝবো। হ্যাঁ, লজিকের ব্যাপারগুলো এরকম। তো এইটা হ্যাঁ, এইটা আসলে মানে একটু হয়তো প্র্যাকটিসের ব্যাপার, যে আমরা কয়েকটা এক্সাম্পল দেখছি সেগুলা ভালো করে বুঝবা, আরো দু একটা হয়তো আবার প্র্যাকটিস করবা, তখন ওই নতুনগুলা করার ব্যাপারে ইয়েটা আরো বাড়বে। তো আমি যদি ওই যে ধরো পার্টিশন টাইপের কিছু একটা দিই যে নতুন, যেটা ক্লাসে কভার করি নাই, তাহলে ওইটা অবশ্যই অত কঠিন কিছু হবে না। হ্যাঁ, আমি যদি ওই রকম যে গ্যাজেট বানায় বিশাল একটা কিছু করা লাগে, ওই রকম জিনিস আনসিন বের করে ফেল বা 15 মিনিটে 20 মিনিটে আমি এক্সপেক্ট করি না। কাজেই আনসিন দিলে বুঝবা যে ওইটা সহজই। পার্টিশনও যেরকম সলভ করার মানে সলিউশনটা দেখার পরে তো সবারই নিশ্চয়ই মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো সহজ হচ্ছে, তাই না? ওই রকমই কিছু একটা থাকবে। হ্যাঁ, তো ওই কমপ্লেক্সিটির ব্যাপার স্যাপারগুলো এগুলো একটু ভালো করে করতে হবে। হ্যাঁ, সাজেশন আর কি আসলে সাজেশন মানে এটা থেকে তো আর কিছু বাদ দেওয়ার মতো নাই। সাজেশন আর কি সব না মানে এক্সারসাইজ আসলে সব রকম ডিফিকাল্টি আছে। কিছু এক্সারসাইজ আছে যে বিশেষ করে যে বর্তমানে মার্ক করা থাকে ওগুলো ভালোই মেইনলি স্লাইড মানে একটু সেন্স গ্রো করার আমার কোনো দরকার, যে স্লাইড করে কোন জিনিসটা নিজের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, এই আর কোনটা এখনো একটু ধোঁয়াশা, এই সেন্সটা যদি গ্রো করতে পারে দেন স্লাইড দেখো। হ্যাশিংয়ে অনেক ঝামেলার কিছু নাই, স্লাইড দেখলেই আমার মনে হয় করে রাখা মানে তো অত ঝামেলা হচ্ছে না। তো ওগুলো গেল, বা যেগুলো স্লাইড করে মনে হবে যে না জিনিসটা আমার কাছে ঠিক ক্লিয়ার না, ওইগুলো একটু দাসগুপ্তা থেকে যেমন ব্যাকট্র্যাকিং পার্সেন্ট বাউন্ড, এই দুটা কোম্পানি নাই, দুটা করেই দাসগুপ্তা।
আর ইয়ের ক্ষেত্রে ওই যে এনপি কমপ্লিটনেস আর অ্যাপ্রক্সিমেশন রেশিও এই দুটা টপিকও আমি কিছু কিছু আর কি প্রোগ্রাম থেকে কিছু দাসগুলো থেকে পড়াইছি ইয়ে থেকে এনপি কমপ্লিটনেস বিশেষ করে কোরবানের যেগুলা ডিসক্রাইব করা আছে যে এক্সাম্পলগুলো সেগুলো অনেক লম্বা লম্বা। আমার কাছে মনে হলো যে এরকম লম্বা লম্বা দুটা প্রুফ শো করার চাইতে যে ছোট বড় বিষয়ে 4টা-5টা দেখাতে পারলে তোমাদের জন্য ভালো হবে। তো তখন ওই ছোটগুলো দাসগুলোতেই বেশি। তো মানে এটা তো ওই দুইটা বই মিলে স্লাইড নিলে দেখে বুঝবা যে কোনটা কোন জায়গা থেকে পড়েছি। আচ্ছা, আমরা সাজেশন বলতে আমাদের কোন টপিকগুলো আসবেই সেরকম সেই টপিকগুলো বলে দেবেন, মানে কোন টপিকগুলো আপনার পার্টে আসবেই শিওর। না এখন সব টপিকই তো আসবে। এটা তো কি কি পড়াইছি যে প্রথমে হলো বেলম্যানফোর্ড আর আলপেয়ার, তোমার থেকে তো কিছু আসবে। তারপর পড়াইছি হ্যাশিং থেকে তো কিছু আসবে। বাদ দেওয়ার মতো তো কিছু না, টপিক বাদ দেওয়ার কিছু না, মানে প্র্যাকটিসটা করতে পারা যায়। এটা প্র্যাকটিস হলো অনেক কিছুই স্যার ক্লিয়ার হয়, যেমন এনপি কমপ্লিট স্যার আমার পর্বে বুঝছি না, প্র্যাকটিসের জন্য পর্বে দেখেও বুঝি না। কোরবানের বই কিছু এক্সারসাইজ আছে, ওই যেগুলো অ্যাস্টেরিক্স দেয় সেগুলো হয়তো বেশি ডিফিকাল্ট, ওগুলি মানে ঝট করে সলিউশন মাথায় আসলো নাইলে ওটার পিছনে খুব বেশি সময় লাগবে চলবে, বা বাকিগুলো চেষ্টা করতে ইয়ে মানে যেটা পরীক্ষায় আনসিন যদি দেখো তাইলে এই কনফিডেন্স রাখবা যে ওটা অত কঠিন না। হ্যাঁ, মানে আনসিন যদি কিছু দেওয়া হয় তখন কিন্তু যে প্রবলেমটা ডেসক্রাইব করতে গিয়ে দেখা যাবে প্রশ্নটা একটু লম্বা হয়ে গেছে। হ্যাঁ, বাট সেটা থেকে ঘাবড়ানোর কিছু নাই, ওইটা চিন্তা করলে পারার মতোই। কম্পাসার থেকে না ওই পেন্সিল ডিসকারেজ করে যে অনেক সময় ঘষা ঘষি যায়। তুমি যদি কনফিডেন্স থাকো লাগবে না আমার দিক থেকে কালার পেন সমস্যা নেই, কালার পেন মানে ব্লু গ্রিন এগুলো কালার পেন আর সমস্যা নাই কোনো, এগুলো কি লাল ইউজ করবো, লাল দিয়ে আমরা খাতা দেখি, লাল ইউজ করবো। ও আচ্ছা, আর একটা জিনিস, আচ্ছা ওই যে তোমরা তো 4টার মধ্যে একটা কম্পালসারি 3টা অ্যান্সার, এটা দেখে অভ্যস্ত। তো আমি আবার টিপিক্যালি যেটা প্রশ্ন করি, এবার কি বলবো এখনো আমার টিপিক্যালি যেটা করি, আমি 9টার মধ্যে 7টা দেই, আর কোনো কম্পালসারি থাকে না। ঠিক আছে, কোনো 9টা থাকে তার মধ্যে 7টা অ্যান্সার করি। তো আমি দেখছি যে ওইভাবে করলে সবার সুবিধা, হ্যাঁ স্টুডেন্টদেরও সুবিধা, যে তমুকটা এ পার্ট এ পারি, পার্ট বি পারি না, তমুকটার আবার বি পারি এ পারি না, ওই ডিসিশন মেকিং এ একটা সমস্যা। ওই নাই যে 9টার মধ্যে যেই 7টা পারি আমি আনসার করে ফেললাম। আমার খাতা দেখতে সমস্যা যে ওই যে এইটাতে 15, ওইটাতে 20, এটাতে 12, এটাতে 10, ওই সবই সিলেক্ট করলো। আবার ওই যে আমাদের আবার খাতা দেখার পরে একটা স্ক্রুটিনি করে, তারও সুবিধা। তো সব দিক থেকে সুবিধা দেখে ওই করে আমি অভ্যস্ত। ওই আরো পরে 9টা থেকে 7টা বুঝি টোটাল 9টা কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে 7টা অ্যান্সার। সেকশন বি তে স্যার একটা সেকশন নেই, মানে ওইটার ইন্ডিভিজুয়ালি তারা ডেফিনেটলি ছোট। তো ওইভাবে করলে ওইভাবে দিলে দিতে দেখবো যে তোমাদের সুবিধা হবে। জাস্ট আর কি একটু আগে থেকে জানা রাখলাম যে আমি ঠিক আছে। হ্যাঁ, ছবি আচ্ছা তোমরা আবার 2-1 ছবি তো লাগে শুরু করে দিছো, মানে তোমার তো আগে 4-2 তে গিয়ে তুলতো, তাহলে তুলে কুইক আর এই তো আপনারা